আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্থি স্কুল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছো তোমরা সবাই। আজ আমি চলে আসলাম আমার লেকচার 25 নিয়ে। টি ছকে খতিয়ান প্রস্তুত করে দেখাবো আজ আমি তোমাদের। এখানে একটা প্রশ্ন দেয়া আছে, চলো দেখে নেই প্রশ্নে কি বলা হচ্ছে। 2014 সালের 1 মার্চ তারিখে জনাব সৈকত নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। তো মাসের অন্যান্য লেনদেন। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি যে এর আগে আমরা যখন চলমান জেড ছক প্রস্তুত করেছিলাম, তোমরা আমার আগের লেকচারটি চেক করতে পারো, ওখানেও আমরা সেম অঙ্কই ব্যবহার করেছিলাম। আমি আসলে চাচ্ছিলাম যে তোমরা একই অঙ্কের মাধ্যমে চলমান জেড ছক এবং টি ছকটা করো, যাতে পার্থক্যটা বুঝতে পারো। তো দেখো, এখানে মার্চ 2-এ বলা হচ্ছে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, মার্চ 3 পণ্য বাকিতে ক্রয় 30,000 টাকা, পণ্য বিক্রয় 25,000 টাকা, মার্চ 8 বহি ফেরত 2,000 টাকা, মার্চ 12 পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা, মার্চ 18 ব্যাংকে হিসাব খোলা হলো 15,000 টাকা, মার্চ 22 পণ্য বিক্রয় বাবদ চেক প্রাপ্তি 8,000 টাকা, তারপরে মার্চ 25 শফিকের নিকট হতে চেকে ক্রয় 6,000 টাকা, তারপরে মার্চ 28 বেতন প্রদান 5,000 টাকা। এবং প্রশ্নে বলা হচ্ছে মূলধন হিসাব, ক্রয় হিসাব এবং ব্যাংক হিসাব টি ছকে প্রদর্শন করো। অর্থাৎ আমাদের সবগুলোর খতিয়ান করতে বলেনি, আমাদের শুধু 3টা হিসাবের খতিয়ান করতে বলেছে। তো আমরা সেগুলো চিহ্নিত করে নেই কোনগুলো। তো মূলধন হিসাবের মধ্যে যাবে এই যে নগদান হিসাবটা যাবে। তারপরে ক্রয় হিসাব বলছে, ক্রয় হিসাবের মধ্যে এই যে বাকিতে ক্রয় এইটা একটা, এবং বহি ফেরতটাও আসবে কারণ এর ফলে ক্রয় কমে গিয়েছে, মানে ব্যয় হ্রাস পেয়েছে। তারপরে এখানে চেকে ক্রয় আছে একটা, এই তিনটা আমাদের ক্রয় হিসাবে আসবে। এবং তারপরে দেখো ব্যাংক হিসাবে আসবে এই যে একটা ব্যাংক হিসাব খোলা হয়েছে, তারপরে চেক প্রাপ্তি এই দুইটাই। তাহলে আমাদের ব্যাংক হিসাব, ক্রয় হিসাব এবং মূলধন হিসাবে কোনগুলো আসছে আমরা সেগুলো চিহ্নিত করে নিয়েছি। এখানে 3টা ব্যাংক হিসাব আসবে, ব্যাংক হিসাব, চেক প্রাপ্তি এবং চেকে ক্রয়। তো চলো বন্ধুরা, এখন আমরা খতিয়ানগুলো দ্রুত করে ফেলি। তো বন্ধুরা দেখো, আমি টি ছকে খতিয়ানটি করে নিয়েছি, চলো তোমাদের বুঝিয়ে দিই। এখানে টি ছক করতে হলে আমাদের আগে এই ছকটাকে 2 ভাগে ভাগ করে নিতে হয়। প্রথমে এই বরাবর একটা দাগ কেটে আমরা 2টা অংশ ভাগ করে নিয়েছি। তারপরে দুই পাশে আমরা সেম জিনিস লিখব, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা এবং টাকা। এই পাশেও তাই লিখেছি। এই পাশটা, বাম পাশটা ডেবিট এবং ডান পাশটা ক্রেডিট। তাহলে দেখো, এটা হচ্ছে মূলধন হিসাব। তাহলে আমাদের মূলধনটা ক্রেডিট হয়েছে না ডেবিট হয়েছে, আমরা সেই পাশে লিখব। তাহলে মূলধন যেহেতু মালিক দিয়েছে ব্যবসায়, সুতরাং মূলধন হিসাব ক্রেডিট হয়েছে, এবং নগদ টাকা দিয়েছে তাই নগদান হিসাব ডেবিট হয়েছে। তো দেখো, মূলধন হিসাব ক্রেডিট পাশে আমরা লিখছি নগদান হিসাব দ্বারা ক্রেডিট হয়েছে, এই জন্য নগদান হিসাব বিবরণের ঘরে, এবং 1 লক্ষ টাকা মূলধন দিয়েছে, এজন্য 1 লক্ষ টাকা ক্রেডিট পাশে। তাহলে এছাড়া মূলধনের আর কোনো হ্রাস বৃদ্ধি কিছুই হয়নি, সেজন্য এইটাই আমাদের ব্যালেন্স সিডি। তাহলে দেখো, এই যে ব্যালেন্স সিডি, আমি তোমাদের বলেছিলাম যে উদ্বৃত্তর নামগুলো হচ্ছে ব্যালেন্স সিডি, বিডি, সিএফ, বিএফ। তাহলে এখানে ব্যালেন্স সিডি অর্থাৎ বোঝাচ্ছে যে ক্যারিড ডাউন, অর্থাৎ নিচে নিত, মানে পরবর্তী মাসে নিতে হবে। তাহলে এই যে নগদান হিসাব 1 লক্ষ টাকা, এখানে আমাদের কোনো লেনদেন নাই, সুতরাং এপাশে 1 লক্ষ টাকা লিখে আমরা ক্লোজ করে দিলাম। তারপরে এপ্রিল 1-এ আমরা লিখে দিচ্ছি ব্যালেন্স বিডি, অর্থাৎ উপর থেকে আনিত, ব্রক ডাউন। তাহলে ব্যালেন্স বিডি আছে আমাদের এই যে 1 লক্ষ টাকা, এখানে এসে হয়ে গেল ব্যালেন্স বিডি 1 লক্ষ টাকা। তারপরে দেখো ক্রয় হিসাব, এখানে আমরা ডেবিট পাশে শুরু করছি। মার্চ 3 বাকিতে ক্রয় করা হয়েছিল, সেখানে আমরা বিবিধ পাওনাদার করেছিলাম, জাবেদা করেছিলাম 30,000 টাকা। তাহলে বিবিধ পাওনাদার হিসাব, ক্রয় হিসাব ডেবিট হচ্ছে 30,000 টাকা বিবিধ পাওনাদার হিসাব দ্বারা, তো 30,000 টাকা এখানে লিখলাম। তারপরে ব্যাংক হিসাব, চেকের মাধ্যমে ক্রয় করেছিলাম, তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, এখানে 6,000 টাকা। তাহলে যোগফল, এছাড়া আমাদের ক্রয়ের আর কোনো হিসাব ছিল না, এজন্য আসলো 36,000 টাকা। তো দেখো, এখানে বিবিধ পাওনাদার হিসাব এবং ব্যাংক হিসাব এসেছে।
বই ফেরত হিসাব আসে নাই, কারণ আমরা চাইলে বই ফেরত আলাদা হিসাবও করতে পারি, এই জন্য আমি এটার মধ্যে দেই নাই। যদি বই ফেরত হিসাবটা আমাদের লিপিবদ্ধ করতে হয়, আমরা ওইটা আলাদা খতিয়ান করে করব। তো এখানে আমাদের এই যে 30,000 এবং 36,000 এটার ব্যালেন্স নির্ণয় করলাম। এপাশে যেহেতু কোনো লেনদেন নাই, সুতরাং 36,000 লিখে আমরা ক্লোজ করে দিয়েছি। এবং এই উদ্ধৃতটা আমরা এখন পরের মাসে ব্লক ডাউন করব, বিডি করে দেবো। তাহলে ব্যালেন্স বিডি 36,000 টাকা। এই গেল ক্রয় হিসাব। তারপরে ব্যাংক হিসাব। তাহলে দেখো, ব্যাংক হিসাব আমাদের 15,000 টাকা দিয়ে আমরা ব্যাংক হিসাব খুলেছিলাম। এক্ষেত্রে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে এবং নগদান হিসাব ক্রেডিট হয়েছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে যেহেতু, সুতরাং আমরা ডেবিট পাশে যাচ্ছি। নগদান হিসাব দ্বারা ডেবিট হয়েছে, তাহলে 15,000 টাকা এই পাশে। তারপর এই পাশে দেখো, মার্চ 5-এ আমরা আগে ক্রয় করেছিলাম ক্রয় হিসাব, অর্থাৎ আমরা আগে ক্রেডিট পাশে লিখে ফেলেছি, কারণ মার্চ 5 আমরা সিরিয়াল বাই সিরিয়াল যেহেতু আসছি। মার্চ 5-এ ক্রয় করেছিলাম আমরা 6,000 টাকা। তারপরে নগদান হিসাব, অর্থাৎ নগদ টাকা দিয়ে আমরা ব্যাংকে হিসাব খুলেছি 15,000 টাকার। তাহলে এই দুইটার আমরা পেয়ে গেলাম। তারপরে মার্চ 22 ছিল বিক্রয় হিসাব। তো ফ্রেন্ডস দেখো, এখানে বিক্রয় হিসাব 8,000 টাকা এবং নগদান হিসাব 15,000 টাকা। এই পাশে যেহেতু টাকার পরিমাণ বেশি, সুতরাং আমরা এই পাশে যোগ করে দিচ্ছি 23,000 টাকা। এবং এখন এই 23,000 টাকাটা এখানেও আমরা লিখবো। তারপরে আমরা ব্যালেন্স নির্ণয় করব। এই 23,000 টাকা থেকে আমরা এই পাশের লেনদেনগুলোর বিয়োগফলটা নির্ণয় করে নিই। 6,000 টাকা বিয়োগ করলে ব্যালেন্স সিডি আসে 17,000 টাকা। এই ব্যালেন্স সিডিটাই আমরা এখন এপ্রিল মাসে ডেবিট পাশে স্থানান্তর করে নিচ্ছি। ব্যালেন্স বিডি 17,000 টাকা। এই ছিল আমাদের টি ছকে খতিয়ান। আমার মনে হয় তোমাদের টি ছকের চেয়ে চলমান যে ছকের খতিয়ানটা বেশি সহজ মনে হয়েছে, কারণ এখানে ছক অনেক বেশি হয়, কিন্তু চলমান যে ছকে ছক কম হয় এবং অঙ্ক করতেও সুবিধা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং যদি কোনো সমস্যা থেকে থাকে এই লেকচারে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবে তোমরা সবাই।